রেকর্ডিং চালু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم জি, অসংখ্য ধন্যবাদ নাইমুল ইসলাম ভাইকে তার পবিত্র সুরলিত কণ্ঠে কালামে পাক থেকে তিলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য। সো এখন আমি আপনারা এখানে 40 জন আলহামদুলিল্লাহ পার্টিসিপেন্ট আমাদের জয়েন করে ফেলেছে। তো আমি বলবো যে আজকে আপনাদের যে ক্লাসটা, কালকে আপনারা যারা ক্লাসে ছিলেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের ক্লাসটা বা আমাদের যে যিনি টিচার আছেন মেহেদি ভাইয়া, সে কি ধরনের আপনাদেরকে কত সুন্দর করে ইংরেজি শিখিয়েছে, এবং আপনারা আজকে যারা ধৈর্য সহকারে থাকতে পারবেন, আমি আশা করি যে আজকে এখান থেকে, শুধু আজকে না, আমাদের যে স্কিল আপের যে 5টা ক্লাস হবে, দেখেন আমরা আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এতটুকু বলতে পারি যে আমাদের প্রাণের প্রতিষ্ঠান, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অনেকগুলি প্রতিষ্ঠান আছে, বাট আমাদের প্রাণের প্রতিষ্ঠান এটা সেরা কেন আমি বলবো, যে আমাদের ফিউচার আইটি সেরা কেন আমি বলবো যে আমাদের ফিউচার আইটি, আপনি দেখেন এইটা শুধু এইখানে আপনার শুধু ফ্রিল্যান্সিং বা আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করেছেন, শুধু এই জিনিসটাই আপনাকে শিক্ষা দেয় না, এইখানে আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ, হ্যাঁ, আপনি একটা সামাজিক ভাবে অন্য 10 জনের মধ্যে যাতে আপনি ডিফেন্ড ভাবে সেরা হয়ে চলতে পারেন, সেই ধরনের করে এক একটা ব্যক্তিকে কিন্তু প্রতিনিয়ত গাইড করে তাদেরকে গাইড করে এবং শেখানোর চেষ্টা করে। সেই ক্ষেত্রে আপনারা দেখেন যারা অন্যান্য সেক্টরে আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স নিতে যান বা অন্যান্য গ্রাফিক ডিজাইন কোর্স নিতে যান, এইখানে কিন্তু আপনাকে স্কিল করার জন্য আলাদা কিছু থাকবে না, জাস্ট আপনার সাথে কোর্সটা নিয়ে কিন্তু হবে। আর আমাদের এইখান থেকে দেখেন প্রতিনিয়ত আপনারা যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচে এখনো চান্স পান নাই বা আপনাদের ব্যাচ শুরু হয় নাই, আপনারা ব্যাচে যাওয়ার পরে আপনাদের ওইখানে বেসিক বিষয়ে যাতে কোনো প্রবলেম না থাকে, ইভেন ইংরেজিটা মেইন ফ্যাক্ট আপনাদের বায়ার কমিউনিকেশনের জন্য অথবা সবকিছুর জন্য, সেই জন্য আমাদের এইখান থেকে গুড ট্রেনার টিচার যদি বলেন আমাদের মেহেদি ভাইয়া কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে আপনারা বলবো যে আপনারা ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা থাকবেন, ভিডিও মোডে থাকবেন, খাতা কলম নিয়ে থাকবেন, এবং ক্লাস শেষে আপনারা অবশ্যই এইখান থেকে প্রশ্ন উত্তরের যে পর্বটা থাকে ওইখানে সবাই কথা বলবেন। কালকে দেখছি যে 2-1 জন বলছে, বাকি সবাই মনে হয় যে বুঝে গেছে, আসলে এমন না, কাউকে যদি ধরা হয় ম্যাক্সিমামে কিন্তু এইখান থেকে ওই সময় কিন্তু কথা বলতে পারবেন না। এই জন্য আমি বলবো যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ আমাদের প্রাণের প্রতিষ্ঠান আপনাদের এক একটা ব্যক্তিকে হাত ধরে নিয়ে ওই সফলতার মঞ্চে নিয়ে যাবে, যদি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একদম গুড স্টুডেন্ট হয়ে থাকতে পারেন। আজকে যদি আপনি গুড একজন স্টুডেন্ট হয়ে মানে আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন বা আপনি প্রতিটা জায়গায় ডিসিপ্লিন মেনটেন করে ধৈর্য সহকারে থাকতে পারেন, তাহলে আপনি একজন গুড ট্রেনার টিচার অথবা গুড ফ্রিল্যান্সার সব জায়গাটাই আপনার বেটারটা দিয়ে কিন্তু আপনার পারফেক্ট মানুষটা কিন্তু হতে পারবেন। বাট আপনি ছোট ছোট বিষয়গুলি যদি গুছিয়ে না করতে পারেন, ছোট ছোট বিষয় ছোট ছোট জায়গাগুলি যদি আপনি ধৈর্য ধরে না থাকতে পারেন, তাহলে সামনে যে আপনার জন্য বড় বড় দায়িত্বগুলি আসবে, বড় বড় অ্যাচিভমেন্টের জায়গাগুলি আসবে, সব জায়গায় কিন্তু আপনার ভিতরে কিন্তু কি এই ধরনের একটা বেপরোয়া অস্থিরতা ভাব কাজ করবে। সেই ক্ষেত্রে এখন আপনার শুরুটা, সো আমি আপনাদের সকলের মঙ্গল কামনা এবং আগামী দিনের
শুভ কামনা করে আমি এখন এখানেই শেষ করব। আপনারা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিনুল স্যার, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। এখানে আমাদের যারা জয়েন হয়েছে 2-3 জন আছে আমার মনে হয় যারা জুম ইউজ করতে পারে না। ঠিক আছে, আমি একটু নাম বলবো। জসিম মোল্লা, হোসাইন আহমেদ এবং সোহানা আফরিন শখ। এদেরকে আমি যেটা দেখতেছি তারা মানে অডিওতে কানেক্ট হতে পারে না। যারা অডিওতে কানেক্ট হয় না তারা কিন্তু আমাদের কথা শুনতে পায় না। এখন এরা কি আমাদের কথা শুনতে পাচ্ছে? ঠিক আছে, আমি 3 জনের কাছে জিজ্ঞেস করি, জসিম মোল্লা, হোসাইন আহমেদ, এরপর হচ্ছে SRK রবিউল, এই 3 জনের কথা তারা কি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা? আমার মনে হয় শুনতে পাচ্ছে না, কারণ আমি যতদূর জানি তারা অডিও কানেক্ট করতে পারে না। জয়েন অডিও তো পারে না তারা কানেক্ট করতে। আচ্ছা, এই যে নামগুলো বলা হয়েছে তাদের লিডাররা যারা আছে একটু পার্সোনালি আপনারা কন্টাক্ট করে তার এই প্রবলেমটা সলভ করে দেন আপনারা, লিডাররা যারা আছেন। ঠিক আছে ভাইয়া, শুরু করেন, সময় তো হয়ে গেছে অনেক, শুরু করেন। তো আমাদের মাঝে স্যার উপস্থিত হয়ে গেছে, তো বেশি দেরি করব না। আমি স্যারকে অনুরোধ করব যে আজকের যে ক্লাসটা আছে সেটা সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করুক এবং আমরা স্যারের জন্য সকলে একটা লাভ রিয়েক্ট দিই। স্যার কে আছেন? নাইমুল ভাই, আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো স্যার আপনি আজকে ক্লাসটা শুরু করেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। সবাই মনে মনে সালামের উত্তরটা নেন, কেউ আনমিউট করে ক্লাসের সৌন্দর্য নষ্ট করবেন না। ক্লাস শেষ হলে আমরা প্রশ্ন করার সুযোগ দেবো। সবাই কাইন্ডলি মিউট করেন, এখনো অনেকে আছে আনমিউট করা। হোস্ট যিনি আছেন তিনি সবাইকে মিউট করে দেন। স্যার আমি এই করতেছি, একটু সিস্টেম চালু করে দিচ্ছি, যে কেউ চাইলেও আনমিউট করতে পারবে না আমরা অনুমতি না দিলে, সেটা করে দিচ্ছি আমি। ঠিক আছে, আর সেই সাথে আমি সবাইকে মিউট করে দিচ্ছি। স্যার আপনি আনমিউট করে দেন। জি জি অবশ্যই। যেহেতু ধারাবাহিক ক্লাস, তো লাস্ট ক্লাসে যেগুলো শিখেছিলাম আমি কিন্তু কালকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু আজকে আর সাবজেক্ট নিয়ে ভার্ব নিয়ে আলোচনা করব না, সরাসরি ক্লাসে চলে যাব। সো সরাসরি ক্লাসে যাচ্ছি। আজকে আমার কথা ছিল হচ্ছে প্রশ্ন করা, উত্তর দেওয়া শেখানোর এবং টেন্স পাঁচটা শেখানো এবং ভার্ব নিয়ে আলোচনা এবং সর্বশেষ প্রেজেন্টেশন নিয়ে আলোচনা। এটা আজকে ক্লাসের আলোচ্য বিষয়। সবাই নোট করছেন? প্রশ্ন করা, উত্তর দেওয়া, পাঁচটা টেন্স যে পাঁচটা কথা বলার জন্য লাগে, আর হচ্ছে ভার্ব নিয়ে ছোট্ট একটা আলোচনা হবে। মানে গ্রামার বই যাদের আছে তারা আর কি ভার্বগুলো যেভাবে পড়বে, আর হচ্ছে প্রেজেন্টেশন। সবাই আশা করছি নোট করে ফেলছে। এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, খাতা কলমে ক্লাসটা করাই, যদিও বইতে আছে, কিন্তু খাতা কলম করালে আমি আশা করছি আপনারা বেশি ভালো বুঝবেন গতকালের ক্লাস অনুযায়ী। হ্যাঁ, প্রশ্ন করার নিয়ম। প্রশ্ন করার নিয়ম আমি দেখেন ধারাবাহিক যে ক্লাস, এটা এখনই সবাই ধরা খাবেন। যারা ফাঁকি দিচ্ছেন গত ক্লাস, তারা আজকে ক্লাসটা ধরা খাবেন। প্রশ্ন করার নিয়ম, প্রশ্ন করতে হয় দুই ধরনের, বুঝছেন? দুই ধরনের প্রশ্ন হয়, দুই ধরনের প্রশ্ন হয়। প্রথমটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো প্রশ্ন হয়। ইয়েস নো প্রশ্ন করার রুলটা আমি লিখি। রুলটা হচ্ছে এরকম: প্রথমে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে অবজেক্ট। এটা হচ্ছে আমার ইয়েস নো কোশ্চেন করার নিয়ম, রুলটা। এই রুলটা সবাই মুখস্থ করবেন। এখন অক্সিলারি ভার্ব চেনেন না, এখানে কে কে আছেন? কেউই নাই। সাবজেক্ট চেনেন না এমন কেউ নাই, ভার্ব চেনেন না এমন কেউ নাই, অবজেক্ট চেনেন না এমন কেউ নাই। সো আমরা সরাসরি আলোচনা চলে যাই টেন্স অনুযায়ী। দুই নাম্বার যে প্রশ্ন করার নিয়ম, প্রথমে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি,
এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। তো অক্সিলারি ভার্ব তো চিনছেন, ডাব্লিউএস কোশ্চেন তো গত ক্লাসে আমি দিয়েছিলাম। গত ক্লাসে যারা ভিডিও দেখছেন বা নোট করছেন অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন সবার কাছে আছে, এটা নিয়ে আমি এখন আলোচনা করব না। যারা ক্লাস আছেন তারা অবশ্যই বুঝবেন। হ্যাঁ, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সবাই এই দুইটা রুল মুখস্থ করবেন। এই দুইটা রুল যে পারবে সে পৃথিবীর যে কোনো বাংলাকে বা যে কোনো কথাকে সে প্রশ্ন তৈরি করতে পারবে, সে কোশ্চেন মেক করতে পারবে। আমি উদাহরণ সহকারে দেখাবো, সমস্যা নেই। আগে একটু মুখস্থ মানে একটা ধারণা নেন। ইয়েস নো কোশ্চেন করার নিয়ম হচ্ছে প্রথমে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। আর যে প্রশ্নগুলো উত্তর দিতে হয়, হ্যাঁ উত্তর দিতে হয়, সেই প্রশ্নগুলো করার নিয়ম হচ্ছে প্রথমে ডাব্লিউএস, এরপরে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। এই সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন হবে। এই সিকোয়েন্সের বাইরে যারা ইংলিশ লেখে বা বলে সব ভুল, সব ভুল বলে। হ্যাঁ, এই সিকোয়েন্স ছাড়া কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রশ্ন করার নিয়ম গেল, উত্তর দেওয়ার নিয়ম গেল। আর দ্বিতীয় আলোচনা কি ছিল? দ্বিতীয় আলোচনা ছিল হচ্ছে টেন্স। হ্যাঁ, আমি টেন্সে যাচ্ছি। 5টা টেন্স শেখাবো। প্রথম টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম টেন্সটার নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট। সবাই একটু আমার লেকচারটা মন দিয়ে শুনবেন আর সহজ সহজ কথাগুলো নোট করবেন, মানে ইম্পর্টেন্ট কথাগুলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? বর্তমানে আজকের এই ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, স্কেল আপ প্রজেক্টে পোস্ট করে দেওয়া হবে। সো কাইন্ডলি কেউ যদি আমার কথা না বুঝতে পারেন সে ভিডিওটা আরেকবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? বর্তমানে কোনো কিছু করা থাকা, হওয়া যাওয়া বোঝাবে। বর্তমানে কোনো কিছু করা থাকা, হওয়া যাওয়া, কাজটা চলমান বোঝাবে না, বা চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ, বা বর্তমানে কোনো কিছু করা থাকা। যেমন আমি ভাত খাই, হ্যাঁ, সে স্কুলে যায়, আমি গোপালগঞ্জ যাই। কবে যাই? গরমকালে যাই, শীতকালে, যখন ইচ্ছা যাই। মানে এই কথাটা মনে করেন যে আহ কোনো চলমান না, ঠিক আছে, বর্তমানে কোনো কিছু করা থাকা। তো এই টেন্সটার স্ট্রাকচারটা এরকম, আমরা সবাই জানি। যারা জানেন তো জানেন, কিন্তু একটু বাংলা শিখেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, একদম ভার্বের বেস ফর্ম, ভার্ব জিরো। তো যেহেতু ভার্ব নিয়ে আমি আলোচনা করতেছি, ভার্ব নিয়ে আলোচনা করে ভার্বের ক্লাসটা নিয়ে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। V0, V1, V2, V3, V4, V5। মানে কোন ভাই এতগুলো ভার্ব কেন, কি শিখাচ্ছেন আপনি? এতগুলো ভার্ব কেন ভাই? একটা ভার্ব একদম ক্লিয়ার করে দেবো, তাহলে আপনারা মানে তাড়াতাড়ি বুঝতে পারবেন। দেখেন, আমি যদি বি লিখি, দেখেন না একটু কাইন্ডলি দেখেন, বি, বি ডাবল ই, বি মানে হওয়া, তাই না? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বুঝছেন? তো বির ভি1টা কি জানেন? বির ভি1টা হচ্ছে এম ইজ আর। আর ভি2টা কি জানেন? ভি2টা হচ্ছে অজ আর। আমি কিন্তু সবার কাছে সময় চেয়ে নিচ্ছি, আজকে ক্লাসটা আমি প্রায় 1.5 ঘন্টা করাবো। যারা থাকবেন থাকবেন, যারা থাকবেন না লিভ নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। বি ডাবল এন, কারণ আজকে আমি ইংলিশটা ক্লিয়ার করে দেবো, পুরো ক্লিয়ার করে দেবো। পুরো ক্লিয়ার করতে ভাই 1 ঘন্টা হয় না ভাই। 30 দিনের কোর্স 2 দিনে করানো, আপনি বুঝেন কতটা টাফ। এবারে বিভিন্ন টিপস গ্রুপে শেয়ার করবো স্কিল আপে, কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন। V0 ভার্বের বেস ফর্ম। V0 কি? এটা কি? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। বি, অ্যামিজার হচ্ছে V1, অজয়ার V2, বি ডাবল এন, বিন মানে হচ্ছে V3, মানে পাস্ট পার্টি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে জেরান্ড, GERAND, জেরান্ড মানে ING, মানে চলমান বোঝাবে, কোনো কাজ চলমান। এটা হচ্ছে ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু মানে বাংলা কথা যদি তে থাকে তো এখানে তে, সেটা। তো দেখেন কি হয়, অ্যামিজার, অজয়ার, বিন। তো আমি বলছি কি, V4টা হচ্ছে BEING, বিং, মানে শুধু ING যোগ করতে হবে, চলমান। আর V5টা কি? টু, টু যোগ করতে হবে ভার্বের আগে। টু বি, হতে, টু গো, যেতে, টু ডু, করতে, টু স্লিপ, ঘুমাতে, মানে তে হবে, তে, তে থাকলে টু হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু গো নিয়ে কথা বলি। গো হচ্ছে ভার্বের সৃষ্টি হয়েছে, গো মানে যাওয়া। এটা চিনেন সবাই? এই ভার্ব যে চিনেন না, সে যেই হন না কেন, জীবনে ইংলিশে কথা বলতে পারবেন না। আর যে ভার্ব চিনবেন, আরবি লাইনের হন, আর বাচ্চা হন, ক্লাস 6 এর হন, আর অনের হন, বা মাস্টার্স হন, আপনি যদি চিনেন এই গো, এটা ভার্বের বেস ফর্ম। গো থেকে সৃষ্টি হয়েছে V1, মানে গো অথবা গোস। কেন গোস? আমরা জানি
হি বা শি বা নাইমুল বা মেহেদির পরে গোজ হয়। পাস্ট ফর্মটা কি? ওয়েন্ট, আমরা সবাই জানি। গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল গন, আমরা সবাই জানি গান বা গন। এরপরে গোয়িং, কারণ আমি খালি বিফোরে খালি আইএনজি যোগ করে দেবো। আর বি ফাইভে কি? টু গো, খালি টু যোগ করে দেবো। তো গোয়িংটা হচ্ছে চলমান একটা কথা, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে কোনো কাজ যদি শেষ হয়ে যায় আমরা সেখানে আমরা এটা ইউজ করি। আর এটা হচ্ছে কোনো বাংলা বাক্যে শেষে ল বা ম বোঝালে আমরা ভি টুটা ইউজ করি পাস্ট ফর্ম। আর এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান ফর্ম। এটা হচ্ছে একটা ভার্বের সৃষ্টি। আমি কিন্তু অনেকভাবে বুঝাচ্ছি, দেখেন একটা বোঝাচ্ছি বেস ফর্মটা হচ্ছে ভার্বের সৃষ্টি হয়, আর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে বর্তমান, আর পাস্ট ফর্মটা হচ্ছে বাংলা বাক্যে শেষে ল বা ম থাকলে অতীতের কোনো কথা, আর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে শেষ, বর্তমানে কোনো কাজ শেষ হইলে ওটা ভি3 হয়, ভার্বের 3 নাম্বার মানে পাস্ট পার্টিসিপল। আর জেরেন্টটা হচ্ছে কিছু চলমান, ঠিক আছে, গোয়িং, বিং। তারপরে ইনফিনিটিভ টু, টুটা হচ্ছে আপনার তে, তয়কারে তে বোঝায়, তয়কারে তে মানে টু গো যেতে, টু ডু করতে, টু কিল হত্যা করতে, টু লাভ ভালোবাসতে, টু মিস মিস করতে, মানে তে বোঝাবে ভার্বের সাথে তে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো যেতে, টু স্লিপ ঘুমাতে, এরকম, ঠিক আছে। আচ্ছা, আর চলমান তো বুঝেনি, টেন্স শিখলে চলমান বুঝবেন। ভাইয়া এই হচ্ছে একটা ভার্বের সৃষ্টি, কিন্তু আমি সবাইকে বলবো এটা জাস্ট জানিয়ে রাখেন বি ফোরটা চলমান হইবে এবং বি ফাইভটা তে হবে। আপনারা বেসিক্যালি মুখস্থ করবেন বি1, বি2, বি3। গ্রামার বই নাই কার কার? এখানে এমন কেউ নাই যে গ্রামার বই নাই, সবারই ঘরে একটা অ্যাডভান্স গ্রামার বই আছে, ক্লাস 6 এর বা 7 এর বা 1 এর বা 2 এর। এই গ্রামার বইটা থেকে আপনি কমপক্ষে 100 থেকে 200 বা 50 বা 20টা বি1, বি2, বি3 মুখস্থ করবেন। কিভাবে? এইভাবে দেখেন, গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, ডো, ডিড, ডান, হ্যাঁ, ইট, এট, ইটেন, ঠিক আছে। এরপরে স্লিপ, স্লিপড, স্লিপড। এইভাবে হচ্ছে অনেকগুলো ভার্ব আছে, মানে প্রতিটা ভার্বেরই আপনি তো শিখছেন মেহেদি ভাই, আপনি বলছেন যে গো মানে যাওয়া। হ্যাঁ, ভার্ব শিখে গেছি, ইংলিশটা শিখে গেছি, গো মানে যাওয়া। ওরে ভাই, আপনি যখন বলবেন আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, তখন কিন্তু ভার্বের পরিবর্তনটা হইতে হবে, ঠিক আছে। সো আপনি এটা ভার্বের 3টা ফর্ম আপনাকে মাস্ট ডেফিনেটলি জানতেই হবে। যারা ইংলিশে দুর্বল বেসিক, তারা কি করবেন? তারা হচ্ছে গ্রামার বই থেকে মুখস্থ করবেন। আর যারা রানিং স্টুডেন্ট তাদের তো জানা মুখস্থ, কারণ ক্লাস 6 এ আসলে আগে এটা মুখস্থ করতে হয়, আদারওয়াইজ 7, 8, 9, 10 পড়তে পারে না। ক্লাস 6 আগে এটা মুখস্থ করতে হয়। গো এন্ড গন, কাম কেম কাম, ডু ডিড ডান, ইট এট ইটেন, এভাবে, ঠিক আছে। গ্রামার বই থেকে এটা মুখস্থ করবেন। টেন্সে গেলাম, ঠিক আছে নাকি? ভার্ব কিন্তু ঠিক আছে, যারা যারা বুঝতেছেন না নোট করে রাখেন। আর যারা ক্লাসে আছেন, বিশেষ করে আমার যারা পার্সোনাল স্টুডেন্ট আছেন, তারা মন দিয়ে কইরেন, ঠিক আছে। পরবর্তীতে পরে এইসব মানে সিলি ম্যাটার নিয়ে কোশ্চেন করেন না, ঠিক আছে, কারণ আপনাদেরকে অনেক দূরে যেতে হবে। এটা মন দিয়ে শেখেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটাকে আমরা নাবোধক করব কিভাবে, বা প্রশ্নবোধক করব কিভাবে, বা এটা কিভাবে কি এক্সাম্পল? এটা হচ্ছে একটা বাংলা দেই, আমি ভাত খাই, হ্যাঁ, তাহলে সাবজেক্টটা কি? আই। ভার্বটা কি? বাংলা বাক্যের শেষে ভার্ব থেকে। নোট করেন, নোট লেখেন, এই নোট লেখেন। নোট লিখছেন? নোট, এন ও টি ই, নোট। বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, এটা খুব দামি একটা কথা, কোটি টাকার কথা। বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। যে ভাইয়া আপনি শিখাইছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট তো পাইছি আমি, তো ভার্ব তো খুঁজেই পাই না, তাহলে কি দিব? সাবজেক্ট দিয়েছেন, ভার্ব দেবো করতে, খোঁজেন না, বাংলা বাক্যের শেষে ভার্ব আছে। দেন আই ইট, এবার কি খাই? মুড়ি, তাহলে মুড়ি, ভাত, তাহলে রাইস, আই ইট রাইস, ঠিক আছে। এইভাবে মানে বেসিক ভাবে করার চেষ্টা করবেন। না পারলে স্ট্রাকচার ফলো করেন, সাবজেক্টের পরে ভার্ব এরপর অবজেক্ট, ঠিক আছে। এখন মনে করেন সে ভাত খায়, সে ভাত খায়, এবার কিন্তু খেলা একটু হলে ঘুরে যাবে। হুম, বাংলাদেশ আর মানে উগান্ডা না কারা মনে করেন আজকে খেলছে, সবাই গর্ব করতেছে বাংলাদেশ, কংগ্রাচুলেশন, এই সেই। খেলছে কাগো লাগে? বাংলাদেশ খেলছে আমাদের আমাদের মানে ফ্রিল্যান্সার টিম যারা আছে, আমরা মানে আমরা ক্রিকেট পারিই না, বা বরিশালের সাথে খেলছে বাংলাদেশ, তো ওটা তো মনে করেন জিতবেই, ঠিক আছে। সো এটাও এরকম। কোথায় যেন ছিলাম, যাই হোক, আমি ভাত খেয়ে সবাই পারে, বুঝছেন। তো সে ভাত খায়, সবাই কিন্তু আউল হয়ে যায়, বলে হি ইট রাইস। কিন্তু আমরা সবাই জানি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে এস দিতে হবে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হি, সি বা ইট, হ্যাঁ, বা নাইমুল, মেহেদি বা কোনো নাম,
এগুলোর পরে কি হয়, বা কোনো সিঙ্গুলার বোঝাইলে ভার্বের সাথে কি হয় ভাইয়া, এস বা এস যোগ করতে হয়। মন দিয়ে শুনছেন? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। যেমন হি ইটস রাইস, তাহলে সে যায়, হি গোস, সে আসে, হি কামস। যদি কোনো মেয়ে আসে তাহলে শি কামস। তাহলে বুঝতে পারলেন যে, বা একটু মন দিয়ে শোনেন, যে মারিয়া বা প্রশান্ত, আমার যারা ফ্রেন্ড আছেন বা পার্সোনাল স্টুডেন্ট আছেন, এগুলো তুমি ভুল করেন না, কেউ দয়া করে কেউ এগুলো ভুল করেন না। একটু মাথায় ঢুকান। আপনি বলুন ভাইয়া বুঝি না, ইংলিশ পারি না, কি পারেন না? আমি বলছি না, ইবার শি থাকলে বারোর সাথে এস বাই এস যোগ করে দেবেন, শেষ। না পারার কি হলো? এটা বাচ্চাদের বুঝাইলেও পারবে, এটা কঠিনের কি? হি বা শি থাকলে আপনি এস যোগ করবেন, আর কোথাও এস যোগ করার দরকার নাই। আই ইট, আমি খাই, ইউ ইট, তুমি খাও, দে ইট, তারা খায়, আমরা খাই, উই ইট। কিন্তু মেহেদি খায়, মেহেদি ইটস, হি ইটস, শি ইটস, সাবিলা ইটস, নাইমুল ইটস, ইট ইটস, কাউ ইটস। সিঙ্গুলার কিছু হলে ইটস হবে, মানে এস বাই যোগ করতে হবে, ঠিক আছে? এখন এই কথাগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে নাবোধক করতে হলে আমি ওটা সেন্টেন্সের আলোচনা যাই। হ্যাঁ, সবাই লেখেন নাবোধক করার রুল। প্রশ্ন করার রুল তো সবাই লিখে দিচ্ছি একটু আগে, এদের লিখে দিচ্ছি কিনা? প্রশ্ন করার রুল লিখছি, লিখে দিচ্ছি, এটা কিন্তু একটু পরে আসতেছে, এটা কিন্তু আসতেছে, ঠিক আছে? নাবোধক করার রুলটা এখানে লিখে দিচ্ছি। নাবোধক করার নিয়ম, আপনি তো একটা বাঙালি তাই না? আপনি চাচ্ছেন একটু ইংলিশে কথা বলতে, একটু ভাব শব্দ দিচ্ছি, তাহলে ভাই একটা কথা যদি আমি যাই না, খাই না, করি না, এখন নাবোধক করার নিয়মটা তো জানতে হইবে। প্রথমে দেবেন সাবজেক্ট, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর একটা নট দিয়ে দেবেন, এরপরে মেইন ভার্ব, এরপর অবজেক্ট। অর্থাৎ আপনার যে বাক্যটা, সেই বাক্যটাই থাকবো, শুধু অক্সিলারির সাথে একটা নট দিলে কথাটা নাবোধক হয়ে যাইব। এখন কিছু কিছু বাক্য আছে অক্সিলারি নাই, যেমন আমি যেটা বাক্য লিখি এখানে, আই এম গোয়িং, আপনি কবেন যে ভাইয়া এটা তো নাবোধক করা একদম সহজ। আপনি বলছেন শুধু অক্সিলারির লগে নট দিব, তাইলে কথাটা নাবোধক হয়ে যাবে, তাহলে এম এর লগে নট দিয়ে দিই, আই এম নট গোয়িং। কিন্তু আমি যদি বলি যে হি কামস, সে আসে, এই বাক্যে তো ভাইয়া অক্সিলারি নাই। এখন আপনি বলছেন ভাইয়া কি হইলো, আপনি বলছেন অক্সিলারি প্লাস নট দিয়ে নাবোধক করতে হয়, তাহলে এখানে তো অক্সিলারি নাই, নাবোধক করবো কি দিয়ে? যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তখন কি হবে, নোট লেখেন ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, ডু বা ডাজ দিয়ে নাবোধক করতে হবে। পাস্ট টেন্সে ডিড, প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ, পাস্ট টেন্সে ডিড, ঠিক আছে? তাহলে আমরা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই ডু বা ডাজ এর খেলা হবে এখন। যেমন আমি বলছেন আমি খাই, আই ইট, এবার আমি এটা বলবো আমি খাই না, আই ডোন্ট ইট। মনে রাখবেন ডু নট, ডু নট আমি স্মার্টলি লিখছি ডোন্ট। কেন? কারণ আমরা নটটাকে এন কমা টি লেখা যায়, হ্যাঁ, এইভাবে। তাহলে আমরা ক্যান নট যদি লিখি, ক্যান নটটা আমরা লিখতে পারি কি খান্ট, ঠিক আছে, এইভাবে। তারপরে মনে করেন যে এই যে ডু, এই যে নট, ডু নট আমরা লিখতে পারি ডোন্ট, ঠিক আছে? এটা সহজ, একদম সহজ। যারা কি বেসিক লেভেল আছেন তাদেরকে আমি বোঝাচ্ছি। স্যার আই ইট, আমি খাই, আমি খাই না, আই ডু নট ইট। এখন সে খায়, ইটস, সে খায় না, হি, হির পরে কি হবে ভাইয়া, ডাজেন্ট, হি ডাজ নট ইট, হি ডাজেন্ট ইট। মনে রাখবেন, এই সবাই মন দিয়ে শোনেন, এই যে ডাজ দিলে পরবর্তীতে এখানে ইটস দেওয়া যাবে না। এই যে আপনি বলছেন না যে ভাইয়া, আপনি না বলছেন হি বা শির পরে ডাজ হয়, কারণ আমরা জানি আই ডু, আমি করি। আপনি তো বলছেন আই ডু, আমি করি, ইউ ডু, তুমি করো, উই ডু, আমরা করি, দে ডু, তারা করে, কিন্তু হি বা শি এরপরে তো ডাজ হবে। কারণ আমরা জানি ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়, কারণ এটা হি, এটা সবার ইউনিক, এটা ভার্বের অন ফর্ম। আমি এই কারণে বলছি যে ভি জিরোর পরে ভি অন আছে, কারণ মোডালের পরে ভি জিরো, অনেকে যাই হোক, তাহলে হি ডাজ, সে করে। তাহলে এখানে কিন্তু হির পরে ডাজ দিছি, কিন্তু এখানে কিন্তু ইটস দেই নাই। হি ইটস, সে খায়, হি ডাজেন্ট ইট। একবার ডাজ দিয়ে দিলে, এস বাই এস যোগ করে দিলে পরবর্তীতে আর এস বাই এস দেওয়া যাবে না। হি ডাজেন্ট ইট, সে খায় না, ঠিক আছে? সে কি খায়, প্রশ্ন করছি, সে কি খায়, বা সে কি ভাত খায়, সে কি মুড়ি খায়? তাহলে কি ভাইয়া, ডাজ হি ইট? কেন, কেন ডাজ হি ইট হলো, একটু মিলান তো। আমি বলছিলাম যে ইয়েস নো কোশ্চেনের করার নিয়ম কি, প্রথমে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। প্রথমে অক্সিলারি আছে, এরপর সাবজেক্ট, এরপরে ভার্ব, মিলছে? অক্সিলারি খাতা তো দিচ্ছি, তারপরে ভার্ব, অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব,
ডাজ হি ইট, সে কি খায়। এবার আমরা একটু প্রশ্ন পদ্ধতিতে যাই, সে কি খায় বা সে কেন খায়। হ্যাঁ, সে কেন খায়, হয় ডাজ হি ইট। এবার একটু মিলান তো, ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এর রুল মিলান দেখেন, হয় ডাজ হি ইট, অর্থাৎ আমরা বুঝলাম যে প্রথমে হয় ডাব্লিউএইচ, এরপর হয় অক্সিলারি, তারপর হয় সাবজেক্ট, মানে আমরা রুলটা মেইনটেইন করলাম। ঠিক আছে, সে কোথায় যায়, সে কেন যায়, এটা করার চেষ্টা করবেন, বাংলা বেশি প্র্যাকটিস করবেন, ইংলিশটা হয়ে যাবে। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার আগে আমি একটু বলি যে টেন্সটা কিন্তু একদম সেম আগের নিয়মেই, সহজ, শুধু এম ইজার দিয়ে আইএনজি দিবেন। শুধু কি দিবেন ভাইয়া, শুধু এম ইজার দিয়ে আইএনজি দিবেন, তাহলে একটা টেন্স চলমান হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যাচ্ছি, আমি করতেছি, খাচ্ছি, মানে বর্তমানে কোনো কিছু চলমান বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি সবাই জানেন তো, খাতায় লিখেন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা আশা করছি সবাই জানেন, জানেন কিনা, অবশ্যই জানেন। এই দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা দেখেন, দেখছেন, সাবজেক্ট, এই সবাই মন দিয়ে দেখেন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট চিনেন নাকি, কি সবাই চিনেন, তাহলে আমি একটু মিলাই, আমি স্কুলে যাচ্ছি, এটা বাংলা কি হবে, আমি স্কুলে যাচ্ছি বা যাইতেছি। মনে রাখবেন এটা চলমান, আসছে বা আসতেছে দুইটা চলমান। তাহলে আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল, মেলছে আই, এরপরে এম, এরপরে গোর সাথে আইএনজি, গোয়িং, এরপরে টু স্কুল, আই এম গোয়িং টু স্কুলে যাচ্ছি। তা এটা নাবোধক করি, আই এম নট গোয়িং টু স্কুল, এম আই গোয়িং টু স্কুল, মানে প্রশ্ন করলাম, নাবোধক করলাম, এই যে আই এম গোয়িং, আমি যাচ্ছি, নাবোধক করি, খালি নট দিয়ে দেবো, শেষ। আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না, আমি কি যাচ্ছি, এম আই গোয়িং। ঠিক আছে, আচ্ছা আমি কোথায় যাচ্ছি, এটা কে বলতে পারবেন, নাইমুল ভাই বলেন তো, আমি কোথায় যাচ্ছি এটা কি হবে, নাইমুল ভাই বলেন তো, আমি কোথায় যাচ্ছি এটা কি হবে, কোথায় ইংলিশ হয়ার, তাহলে হয়ারটা কোথায় দেবো, হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি, হ্যাঁ, হোয়ার এম আই গোয়িং। এই তো মাশাআল্লাহ, দেখো দি হুজুর লাইন মসজিদের ইমাম সাহেব দেখছেন, ফ্রিল্যান্সার, সে মনে করেন যে খুব দ্রুত ইংলিশটা শিখে ফেলছে। দেখেন হোয়ার এম আই গোয়িং কেন হয়েছে, কারণ আমরা জানি যে সর্বপ্রথম হচ্ছে ডাব্লিউএইচ এর স্থান, ওই যে রুল লিখে দিচ্ছি না প্রশ্ন করার, সর্বপ্রথম কি ভাইয়া, ডাব্লিউএইচ, এরপরে অক্সিলারি, এই তো অক্সিলারি দিছি এম, এরপরে সাবজেক্ট, এই যে আই, এরপরে ভার্ব, যেহেতু এম আছে তাহলে আইএনজি। হোয়ার এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের যদি আপনি ধরেন না মাস্টার্স পাস, বলে আমি কোথায় ট্রান্সলেশন করেন, তবে ওয়ার বা আই গো, এই সেই, তাহলে হোয়ার এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি, আমি কিভাবে যাচ্ছি, হাউ এম আই গোয়িং, কেন যাচ্ছি, ওয়াই এম আই গোয়িং। অর্থাৎ আমরা খালি রুল মানে রুল সেম, সিকোয়েন্স সেম, খালি আমাদের মানে ইয়া চেঞ্জ হবে, সাবজেক্ট চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে, ডাব্লিউএস চেঞ্জ হবে। ঠিক আছে, এই এখন আমরা একটু প্রেজেন্ট পারফেক্টে যাই। মনে রাখবেন বর্তমানে কোনো কাজ শেষ হওয়া বোঝালে, বর্তমানে শেষ মানে সমাপ্ত বোঝালে, মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্টে আজীবন ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়। বর্তমানে শেষ বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি হবে ভাইয়া, স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এরপরে ভি থ্রি। আমি কিন্তু বেসিক ক্লাসে শিখিয়েছিলাম যে হ্যাজ হবে কার পরে, হ্যাভ হবে কার পরে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি বা সির পরে হ্যাজ। তাহলে দেখেন আমি কাজটি শেষ করেছি বা আমি আমার কাজ শেষ করছি, তাহলে আই হ্যাভ ফিনিশড। এই যে যারা ফ্রিল্যান্সার আছে কাজ করে, নাইমুল ভাই বা বিজয় ভাই বা ভালো ভালো ভাই ব্রাদার, বা আমরা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করি, তাহলে আমাদের কিন্তু ইংলিশে অনেক সময় কোনো কথাকে শেষ করে দেওয়া লাগে। তো কোনো কথাকে শেষ করে দিতে হলে আমাদের কিন্তু হ্যাভ হ্যাজ মাস্ট লাগবে, এবং ভার্বের 3 নম্বর ফর্মটা লাগবে, এবং অবজেক্ট। দেখেন আই হ্যাভ ফিনিশড, আমি কাজটি শেষ করেছি, দে হ্যাভ গন, তারা চলে গেছে, দে পরে কি দিছি, এই যে দে, এই যে হ্যাভ, এই যে গন, মানে ভি থ্রি। হ্যাঁ, অপূর্ব হ্যাজ ইটেন, এই দেখেন মেহেদি, অপূর্ব, নাইমুল, এগুলো নাম না, এই যে হ্যাজ দিয়েছি, এবং ইটের তো 3টা ফর্ম ছিল, ইট, এট, ইটেন। এখানে কিন্তু লিটারালি কি হয়েছে, ইটেনটা হয়েছে। কেন, ওকে ধন্যবাদ। জি স্যার, এখন শুরু তাহলে করতে পারেন। যারা আছেন সবাই মন দিয়ে একটু দেখেন, আর 10টা মিনিট ক্লাসটা মন দিয়ে করেন, শেষ করে দিব।
বাংলা বাক্যের শেষে ল বা ম থাকলে পাস্ট টেন্স, বাংলা বাক্যের শেষে ব থাকলে ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। এটা সিকোয়েন্স বাংলায় টেন্স চেনার উপায়, ঠিক আছে? তাহলে আমি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, যদি কোনো কথায় এই ধরনের কোনো কিছু বোঝায়, হ্যাঁ, যেমন মনে করেন যে আমি করেছিলাম, সে করেছিল, তারা গিয়েছিল, ঠিক আছে? তাই এই ধরনের কিছু বোঝাইলে আচ্ছা আমাকে আমাকে ঠিক আছে, ধন্যবাদ। তো যদি যদি কোনো কথায় ল বা ম বোঝায় বাংলা বাক্যে, যেমন আচ্ছা নাইমুল ভাই একটা বাংলা বলেন তো অতীতকাল নিয়ে, অতীতকালের। আমি কুয়াকাটা গিয়েছিলাম। সত্যি গিয়েছিলেন? জি স্যার। আমি কুয়াকাটা গিয়েছিলাম। দেখেন বাংলা বাক্যের শেষে ল বা ম আছে কিনা নাইমুল ভাই? ম আছে? জি তাহলে স্যার আছে। নিঃসন্দেহে এটা বুঝতেছেন আপনি পাস্ট টেন্স, তাই না? আর পাস্ট জি টেন্স স্যার। থেকে মেহেদি কিন্তু একটা টেন্স শেখায়, অনলি পাস্ট ইনডিফিনিট, সবাই ভালো করে জানেন। আর এই পাস্ট ইনডিফিনিট পারলে পাস্ট টেন্সটা 99% পারা যায়। তো পাস্ট ইনডিফিনিট হচ্ছে বাংলা বাক্যের শেষে ল বা ম থাকবে। আর পাস্ট ইনডিফিনিটটাকে আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, আবার ডিড দিয়েই নাবোধক করব। ডিড দিয়ে প্রশ্ন আর ডিড দিয়েই নাবোধক। হ্যাঁ, তাহলে আমি কুয়াকাটা গিয়েছিলাম, আই। এখন ভাইয়া কি হবে, ভার্বের এই স্ট্রাকচারটা কি? পাস্ট টেন্সের সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট নাকি? এটা হচ্ছে স্ট্রাকচার, জি তাই না? স্যার। জি স্যার। তাহলে এখন সাবজেক্টের পরে ভার্ব দেন, তাহলে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, তাহলে গো মানে যাওয়া, তাহলে গো 2 নাম্বার কি? গন, গোর 2 নাম্বার কি? কথা কয় না। গন। ওয়েন 3 ওয়েন। নাম্বার। ও আচ্ছা, গন। তাহলে আপনাদের সবার দুর্বলতা হচ্ছে ভার্বে। সবাই ভার্ব মুখস্থ করবেন কালকে সবাই। মানে আমি নেক্সট আমার কোন ক্লাসে ওয়েন কেউ স্যার। জয়েন করেন, ওয়েন ওয়েন। আমার নেক্সট ডে যদি আমার কোন ক্লাসে কেউ জয়েন করেন 50টা ভার্ব মুখস্থ করে জয়েন করবেন, তাছাড়া জয়েন করতে দিব না। কারণ জয়েন করে আপনার লাভ কি? আপনি তো অতীতকাল পারতেছেন না। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? টু কুয়াকাটা, টু ডটার অফ সিকুইন, কুয়াকাটা। আচ্ছা কুয়াকাটা, কুয়াকাটা ইংলিশটা লিখি, আই ওয়েন্ট টু, এটা নাউন, তার যে কোনো কিছু লিখলে হচ্ছে আই ওয়েন্ট টু কুয়াকাটা, আমি কুয়াকাটা গিয়েছিলাম। দেখেন সাবজেক্টের পরে আমি বি টু দিছি, পর অবজেক্ট দিছি, যে এটুকু সাবজেক্ট, প্রিপজিশন টু, কারণ একটা জায়গার দিকে হইলে টু হয়। তাহলে আই ওয়েন্ট টু কুয়াকাটা, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। দেখছেন অতীতকাল হইলেই ওটা মানে সাবজেক্টের পরে বি টু হয়ে যায়। এখন এটা একটু প্রশ্নবোধক নাবোধক করি, নাইমুল এটাকে নাবোধক করেন তো, আমি কুয়াকাটা যাই নাই। আমি কুয়াকাটা যাই নাই। হুম, আই ডিড নট কুয়াকাটা। গোয়িং টু কুয়াকাটা। গো টু কুয়াকাটা, সরি। আমাদের ভুল হচ্ছে হলো, মনে করেন যে আমরা ইয়া করি মানে, ভার্বের পাশে আই হ্যাঁ ডিড ভার্বে নট প্যাস গো টু লাগাইছি, কুয়াকাটা। কিন্তু একটু জাস্ট বেসিক ভাবে বোঝেন। এই যে আই দিলাম, এরপরে ডিডেন্ট, কারণ আমরা জানি যে পাস্ট টেন্সে ডিড দিয়ে নাবোধক করব, ডিড দিয়ে নট দেবো, তাহলে আই ডিডেন্ট। এরপরে গো দিছি কেন? কারণ যে ওয়েন্টটা গো হয়ে গেছে। কেন গো হয়ে গেছে? কারণ এই যে একবার ডিড দিছি, পাস্ট ফর্ম একবার দিছি, আর কখনো পাস্ট ফর্ম দিব না, তাহলে ওয়েন্ট হবে না, আই ডিডেন্ট গো হবে। তাহলে আমি খাই নাই, তাহলে আই ডিডেন্ট ইট, আমি খেয়েছিলাম, আই এট, এইভাবে। তাহলে আই ডিডেন্ট গো টু কুয়াকাটা, আমি কি কুয়াকাটা গিয়েছিলাম? বলেন, আমি কি কুয়াকাটা গিয়েছিলাম? ডিড আই গো টু কুয়াকাটা। হ্যাঁ, কেন? কারণ প্রশ্ন করতে গেলে আমরা জানি এই ডিডটাকে ধইরা সাবজেক্টের আগে নিয়ে আসলে ওটা কি প্রশ্ন হয়ে যায়। অক্সিলারি ধইরা সাবজেক্টের আগে আনলে এটা প্রশ্ন হয়ে যায়। ডিড আই গো টু নট। কুয়াকাটা, আমি কি কুয়াকাটা গিয়েছিলাম? আমি কেন কুয়াকাটা গেছিলাম বলতে পারবেন? আমি কেন কুয়াকাটা গিয়েছিলাম? ডাব্লিউএস মুখস্থ নাই কাগরা। হোয়াই ডিড আই গো টু কুয়াকাটা। হ্যাঁ, কারণ সবাই তো লজ্জা থাকা উচিত। ভাই পারতেছে, সবাই পারতেছেন না। দেখেন মানে এমনি বললাম আর কি, সবাই পারেন আমি জানি। হোয়াই ডিড আই গো টু কুয়াকাটা, আমি কেন কুয়াকাটা গিয়েছিলাম? হোয়াই ডিড আই গো টু কুয়াকাটা, কেন? এই যে দেখেন মিলাইয়া, প্রথমে ডাব্লিউএস, এরপরে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, মিলছে। ডাব্লিউএস প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। নাইমুল ভাই ঠিক আছে? নাইমুল ভাই আমার কথা শোনা যায়? জি স্যার, জি স্যার, ঠিক আছে। তাহলে জি স্যার। হোয়াই ডিড আই গো টু কুয়াকাটা, মানে আমি কেন একজন কুয়াকাটা এই গেছিলাম? মেসেজ দিছে আর কি, সবাইকে আনমিউট করার জন্য তো অফ করে দিচ্ছে, আবার মিউট করা, তো এর জন্য তারা অ্যান্সার দিতে আচ্ছা আচ্ছা, পারছে না, সেটা বলতেছে। ঠিক আছে ভাই। তাহলে এটা বাংলা বললেন না বাক্যের স্যার যে শেষে ব আপনারা থাকলে পারেন না ফিউচার সেজন্য। টেন্স, বাংলা বাক্যের শেষে ব থাকলে ফিউচার টেন্স, তাহলে মিউট করে কে ভাই? লিটন কে? তাহলে এই নিয়ে কিভাবে আনমিউট করছে?
স্যার আপনি একটু আনমিউট করে নিন। করছি, আমার আনমিউট করা দিতে হবে। ফিউচার টেন্সের সমস্যা সবার সমাধান হয়ে যায় 2 মিনিটে, সবার, এই পৃথিবীর সবার, বুঝছেন? মানে বাংলা বাক্যের শেষে ব থাকে আর সাবজেক্টের পরে উইল দিতে হয়, এরপরে ভার্বের বেস ফর্ম। আমি কুয়াকাটা যাব, তাহলে আই উইল গো, আমি যাব, আই উইল গো টু গোপালগঞ্জ বা বরিশাল। হ্যাঁ, আমি কুয়াকাটা যাব, আই উইল গো টু বরিশাল। আরে কি হলো ভাই, বারবার আনমিউট করে? এটা কি ভালো মোবাইল চালাতে পারে নাকি, বুঝলাম না। লিটন ভাই আপনি মিউট করেন ভাই, লিটন ভাই নাকি? আরে বুঝলে তো করতো, আপনি সবাই মিউট করে দেন, বুঝতে কি কেউ না করা থাকে। স্যার আপনি মিউট হয়ে গেছেন। স্যার আনমিউট ধন্যবাদ। করেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, আমাকে আনমিউট করার সুযোগ দিন। আই উইল গো টু কুয়াকাটা, আমি কুয়াকাটা যাব, তাহলে বুঝলাম যে সাবজেক্টের পরে একটা উইল দিলেই ওটা হয়ে যায় ভবিষ্যৎকাল, ঠিক আছে? এবার নট করি, আই উইল নট, আই উইল নট গো, আমি যাব না। আমি কি যাব? উইল আই গো, আমি কি যাব? উইল আই গো। দেখেন সব কিন্তু সেম, ডু আই গো হইছে আমি কি যাই, উইল আই গো আমি কি যাব, অর্থাৎ বুঝলাম কি অক্সিলারি সাবজেক্ট আগে আনলে এটা প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে? আর উইল নটটাকে আমরা স্মার্টলি কি লিখবো? ওন, ডব্লিউ ও এন টি, ওন। এর হচ্ছে আমার টেন্স শেষ। এখন টেন্সটা একটু এক কথায় সবাই একটু বুঝে, সবাই একটু বলি। দেখেন এক কথায় একটু সবাইকে বলি, একটু দেখেন। এই যে 5টা হাতের আমার একটা হাত দেখতে পারতেছেন, আশা করছি সবাই। হ্যাঁ, সবাই দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আই ডু, আমি করি। আই এম ডুইং, আমি করতেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করব। এই 5টা বাংলা যে শুদ্ধ পারেন না, সে জিন্দেগিতে টেন্স পারবেন না, জিন্দেগিতে ইংলিশ শিখতে পারবেন না। শুদ্ধ বাংলা বলেন, আমি করি, আমি করছি, আমি করেছি, আমি করেছিলাম, আমি করব, আমি করব। এটা কি ভবিষ্যৎ না অতীত? কয় ভাই বর্তমান। আমি করব, এটা তো ভবিষ্যৎ, এটা বুঝতে হবে। তাহলে আমি করেছিলাম, আমি করেছিলাম, এটা কি কাল? কয় ভাই এটা তো বর্তমান কাল। আরে ভাই আমি করছিলাম, কালকে কুয়াকাটা গেছিলাম, তাহলে এটা অতীত। তাহলে সাবজেক্টের পরে বি টু, আই ডিড। এরপর আমি করেছি, কাজটা শেষ, এটা বুঝেন না কেন? বর্তমানে শেষ, আমি করেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, সে এসেছে, তারা গিয়েছে, মা এসেছে, মা রান্না করেছে, আমি নামাজ পড়েছি। তাহলে আই হ্যাভ মানে এটা প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানে শেষ। এরপরে যদি কোনো কথা চলমান হয়, আমি করছি, খাচ্ছি, গিয়ে যাচ্ছি, ঘুমাচ্ছি, মরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, যা ইচ্ছা তাই করতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বর্তমান চলমান, অর্থাৎ এমিজার দিয়ে ভালোর সাথে আইএনজি। এরপরে সাধারণ বর্তমান, আই ডু, আমি করি। আই গো, আমি যাই। আই কাম, আমি আসি। এর হচ্ছে পাঁচটা টেন্সের সিকুয়েন্স। আর এটা না বোধক করা কে কে পারে না, এতক্ষণ তাহলে কি শিখাইলাম আমি? না বোধক করার নিয়ম হচ্ছে প্রথম টেস্টটাকে আমরা ডু দিয়ে করবো, যেমন আই ডু নট ডু, আমি করি না। ডু আই ডু, আমি কি করি, এভাবে। আর আই এম ডুইং, এটাকে না বোধক করেন তো নাইমুল ভাই, আই এম ডুইং, এটাকে না বোধক করেন তো। আই এম নট ডুইং। হ্যাঁ, এটাকে প্রশ্ন করেন তো। এম আই ডুইং? হ্যাঁ, আপনি এই প্রেজেন্ট পারফেক্টটাকে না বোধক করেন তো, আই হ্যাভ ডান। আই হ্যাভ নট ডান। এই তো হয়েছে। কেন ডান? কারণ হ্যাভ দিয়েছেন বিদায়, হ্যাভের পরে নট আসুক যা আসুক আমি ডানই দেবো, কারণ আমি হ্যাভ আছে। তাই আই হ্যাভেন্ট ডান, আমি করি নাই। এটাকে প্রশ্ন করেন তো, আমি কি করেছি? হ্যাভ আই ডান? হ্যাভটারে ধরে সাবজেক্টের আগে নিয়ে যাবেন, শেষ। হ্যাঁ, হ্যাভ আই ডান। এবার এই পাস্ট টেন্সটাকে একটু নাবোধক করেন তো। আমি আমি করেছিলাম, আই ডিড। তাহলে আমি করি নাই, আই ডিডেন্ট আই ডিড নট, ডু। আই ডিড নট, আই ডিড নট ডু হবে, কারণ ভাই এই আই মেইন ডিড ভার্বের নট ডু ডু। তো হবে। হ্যাঁ, এটা তো মনে আই করেন ডিড দাঁড় করে নট আনছি ডু। ডিডটারে। পাস্ট টেন্সে কিন্তু ডিডটারে দাঁড় করে আনবো, আর এটা মেইন ভার্বের ডু, ঠিক আছে? আর ফিউচারটা একটু নাবোধক করেন তো। আই উইল ডু, আমি করবো। আই উইল ডু নট। না না, নাবোধক আই করার উইল নিয়ম হচ্ছে অক্সিলারির সাথে নট দেবো, অক্সিলারির সাথে নট দেবো। তাহলে আই উইল নট ডু।
হ্যাঁ, আই উইল নট ডু আমি করব না। উইল নটটাকে আমরা স্মার্টলি ওন্ট বলবো, ওন্ট, আই ওন্ট ডু। তাহলে এই হচ্ছে আমাদের টেন্স। এই দেখেন, এই যে আই দিয়ে করি আই ডু, আম ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু। হি দিয়ে করি হি ডাজ, হি ইজ ডুইং, মানে হির পরে ইজ হয়, হি হ্যাজ ডান, হি ডিড, হি উইল ডু। ইউ দিয়ে করি ইউ ডু, ইউ আর ডুইং, ইউ হ্যাভ ডান, ইউ ডিড, ইউ উইল ডু। সি দিয়ে করলো সেম। হ্যাঁ, এরপর আমরা এটা চাইলে আমরা ফ্লুয়েন্সি প্র্যাকটিস করে ফেলতে পারি পাঁচটা টেন্সের। যেমন আমি আমি এখান থেকে ফ্লুয়েন্সি প্র্যাকটিস, সবাই এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এটা হচ্ছে আমার ফ্লুয়েন্সি, আমি জড়তা কাটা এটা দিয়ে। যেমন এই যে আই ডু আমি করি, আই এম ডুইং আমি করছি, আই হ্যাভ ডান আমি করেছি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করবো। এভাবে আমরা ফ্লুয়েন্সি করি। এটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় কি ছিল, আমি ক্লাসে যাই দেখি কি ছিল আলোচনার বিষয়। ভার্ব তো হয়েছে, টেন্স হয়েছে, হ্যান হয়েছে, আর প্রেজেন্টেশন। এখন আমি শেষ করবো ক্লাস। ক্লাস শেষ করার আগে আমি একটু প্রেজেন্টেশন ক্লাসে যাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো নিয়ে, আমরা স্কেল আপ প্রজেক্ট 3 তে আপনারা হচ্ছে প্রশ্ন করবেন। পাশাপাশি হচ্ছে আমরা এখানে স্পোকেনের রুলগুলো পোস্ট করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যেহেতু স্পোকেনের কিছু রুল শেখাবো, কিন্তু আপনারা তো ক্লাস পাচ্ছেন না ইংলিশের। যাই হোক, এখন প্রেজেন্টেশন করি। দেখেন, যদি কোনো প্রেজেন্টেশন শুরু করতে হয়, আমাদের হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আই আই কন্টাক্ট, তারপরে আপনাদের জেস্টার পোস্টার সবকিছু ঠিক রাখতে হয়, ভালো পোশাক পরতে হয়। তারপরে হচ্ছে আমাদের গলার কণ্ঠস্বর ঠিক রাখতে হয়। তারপর আমাদের চোখ দিয়ে চাই, মনে করেন কথা বলতেছি উপর দিক চাই আছি, মাই নেম ইজ মেহেদি হাসান, তাহলে হবে না। আই কন্টাক্ট ঠিক করতে হবে। তারপরে জোরে আসতে বলা যাবে না, ঠিক মতো বলতে হবে। সবকিছু মিলে প্রেজেন্টেশন শুরু করার নিয়ম হচ্ছে, প্রেজেন্টেশন শুরু করার নিয়মটা এবং শেষ করার নিয়মটা আমি আসলে একটু পরে স্কিল আপ প্রজেক্ট 3 তে পোস্ট করে দিব। আশা করি সবাই এখান থেকে নিয়ে নেবেন, কারণ এটা এখন বলা সম্ভব না, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। আমি জাস্ট একবার একটু বলে দিচ্ছি। আমি বলার জন্য আমি প্রথমে আমি একটু বলবো, এবার আমি একটা আমার স্টুডেন্টকে ডাকবো, সে ইনশাআল্লাহ প্রেজেন্টেশন দিবে। সো আমি একটু বলি যে আমি একটু শুরু করি সুন্দরভাবে। মনে করেন যে আমাকে তো বলতে হবে যে আই এম নট এ গুড স্পিকার, আমি ভালো স্পিকার না, আমি চেষ্টা করবো, তাই না? প্রথমে তো ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, আম সরি, বা সালাম দিতে হবে। আপনি মনে করেন সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম। এইভাবে সালাম না দিয়ে আমি একটু স্পেশাল ভাবে যদি সালাম দিই, যেমন এদিকে আমাকে স্পেশাল গেস্ট কে আছে, যেমন নাইমুল ভাই আছে, এবারে কি আছে, জায়েদ ভাই আছে, হ্যাঁ, এরপরে আর কি আছে, তোকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই যে মনে করেন যে আমি ক্লাস শুরু করছি এভাবে যে প্রেজেন্ট আওয়ার অনারেবল টিচার অর অনারেবল হোস্ট এমডি নাইমুল ইসলাম and co-host MD Zaid Islam and all of my students. First of all, take my salam. Assalamu alaikum. This is Muhammad Mehdi. I'm from Gopalganj. Actually, I'm not a good speaker. However, I will try my level best. Today, I'm going to say something about myself. এভাবে আমি আমার টপিকটার নাম বলে আমি শুরু করে দেব। এরপর শেষ করার আগে থ্যাংক ইউ বাই, না থ্যাংক ইউ বাই দেওয়া যাবে না, আল্লাহ হাফেজ দেওয়া যাবে না। একটু সুন্দর করে শেষ করতে হবে। যেমন আপনার সাথে তারা যে 1 ঘন্টা ধৈর্য সহকারে রয়েছে, এই যে আপনারা রয়েছেন না আমার সাথে 1 ঘন্টা, 9টা বাজে, ক্লাস শুরু হয়েছে 8টায়, প্রায় 1 ঘন্টা আপনারা রয়েছেন। তাহলে আমি বলবো না যে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং, ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। সত্যিকারের অর্থে ট্রুলি স্পিকিং, ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট। এটা অনেক ভালো একটা মুহূর্ত ছিল। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আর আমি যদি কোনো ভুল করি ক্ষমা করে দিবেন। ইফ আই মেড এনি মিস্টেক প্লিজ পার্ডন মি। হ্যাঁ, আমার স্টুডেন্ট আছে এখানে বেশ কয়েকজন, আমি একটু প্রশ্ন করি একজনকে। সে কি ইয়াসিন রহমান কি আছে? নাইমুল ভাই ওনাকে একটু আনমিউট করার সুযোগ দেন। স্যার সুযোগ দিয়ে দিছে, সে আনমিউট করে কথা বলতে পারে এখন। জি স্যার আছি। ইয়াসিন রহমান, প্লিজ could you please say something about yourself? Present our honorable teacher Mr. Mehdi Hassan, chief guest Naimul Hassan, as well as Zaid sir, and all of my friend. At first take my salam, assalamu alaikum. This is Sheikh Yasin Rahman. I am not a good speaker, however I will try my level best. Now I would like to say something about regarding my topic. Today I have been given a topic which is myself. I am Sheikh Yasin Rahman. My nickname is Prince. Everyone calls me Prince. I am quite familiar with this name. I live in downtown part of Gopalganj. I am 20 years old. I am pupil of BBS second year, Department of Management. My major is accounting as well as English. I am fond of learning English. There are 5 members in my family, including me. My father is a
My father is a businessman as well as my mother is a successful housewife. I am the second issue of my parents. There are a lot of colors in the world. Among them, blah 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 is my favorite color. স্যার আমি কি এইভাবে সম্পূর্ণটুকুন বলবো নাকি লাস্টে এখন স্যার এন্ডিং এ চলে যাব? স্যার কন্টিনিউ করব নাকি স্যার একটু বল? স্যার কিন্তু আপনাকে ফিনিশিং করতে বলছে, আচ্ছা আচ্ছা। মেসেজ দিয়েছে। So thank you for your patience sharing. Truly speaking, it was a sweet moment with you. If you have any question today's program, but today's topic, please ask me freely. I will answer you if I can well. So if I had any mistake, please pardon me. No more today. Thank you for patience sharing. Assalamu alaikum. Pray for me. I will pray for you. থ্যাংক ইউ সো মাচ শেখ ইয়াসিন রহমান ফর ইউর বিউটিফুল স্পিচ। দেখেন এই যে সে যে শুরু করছে, সে কিন্তু সুন্দর করে আমাদের গেস্টদের নাম বলছে যে নাইমুল স্যার, জায়েদ স্যার, আমার সালাম নিবেন। আমি আসলে ভালো বক্তা না, আমি চেষ্টা করছি বলার জন্য। আমি প্রিন্স, আমি গোপালগঞ্জ থেকে বলছি। এরপর সে কিছু বলে শেষ করছে কিভাবে, যে আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধৈর্য সহকারে থাকার জন্য ধন্যবাদ, দোয়া করবেন। মানে কত সুন্দর করে, মানে মাধুর্যতা দিয়ে কিন্তু বলা যায়। সো এই প্রেজেন্টেশনের নিয়মটা অবশ্যই গ্রুপে আমরা পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি আজকে রাতের ভিতরে, সমস্যা নাই। আর কারো লাগলে অবশ্যই নাইমুল ভাই বা আমাদেরকে পার্সোনালি নক দিবেন, তাহলে এইভাবে প্রেজেন্টেশন শিখতে পারবেন, সমস্যা নাই। এখন তো আসলে দেখানো সম্ভাবনা আপনারা ভালো করেই জানেন। সো আমি একটু শ্রাবন্তী আপুর কাছে যাই, যে আপনি কি আসলে ক্লাসটা বুঝছেন কিনা? টেন্সে বা সেন্টেন্স তিনটা যে শিখাইছি, হ্যাঁ বোধক না বোধক, বা ভার্ব যে শিখাইছি V1 V2 V3 V4, বা টেন্স যে সিকোয়েন্স শিখাইছি ল ম ব, এরপরে না বোধক যে শিখাইছি ডু ডাজ বা এম ইজ আর দিয়ে নট করতে হয়, হ্যাঁ, এরপরে প্রশ্ন করার যে নিয়ম দেখাইছি, এখানে কি কোনো সমস্যা আছে? আসলে কোনটা আপনার বেশি আসলে ব্রেনে সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। সমস্যা না থাকলে আপনি ইংলিশে কথা বলেন না কেন ফ্লুয়েন্টলি? শ্রাবন্তী, ক্যান ইউ হিয়ার মি? স্যার আমার ভবিষ্যতের মানে ভবিষ্যতের কোনো কিছু নিয়ে কথা বলতে একটু সমস্যা বেশি, মানে উইলের ব্যবহার, এটা আমার কাছে একটু সমস্যা লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শ্রাবন্তী দে আপুকে, সুন্দর একটা কোশ্চেন করছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। আম ট্রাইং, আমি চেষ্টা করছি টু অ্যান্সার দেওয়ার জন্য টু ইউ, আপনাকে। দেখেন ভবিষ্যতের বাক্যগুলো হচ্ছে এরকম যে মনে করেন ব থাকবে, হ্যাঁ, ভবিষ্যতে কোনো কথা। আপনি একটু বলেন তো শ্রাবন্তী, ভবিষ্যৎ নিয়ে একটা কথা বলেন তো দেখি শুনি, আপনি কিছু করবেন, ভবিষ্যৎ নিয়ে একটা কথা বলেন। আগামীকাল বা আগামী 2 বছর 5 বছর পরে একটা কথা বলেন, ভবিষ্যৎ নিয়ে একটা বাংলা বলেন। শ্রাবন্তী, আগামীকাল আমি ঢাকা যাব। আচ্ছা, আগামীকাল আমি ঢাকা যাব, এটা তো ভবিষ্যৎ, এটা তো আজকে না, তাই না? কালকের কথা। তো ব হ্যাঁ আছে কিনা? বাংলা বাক্যের শেষে ব আছে কিনা? ব হ্যাঁ আছে? আছে, হ্যাঁ যাব। আছে। তাহলে যদি পৃথিবীতে কোনো বাংলা বাক্যের শেষে ব থাকে, ওটা নিঃসন্দেহে ভবিষ্যৎকাল। এবং ভবিষ্যৎকালের যে স্ট্রাকচারটা হচ্ছে লিখে রাখেন খাতায়, সাবজেক্টের পরে উইল দিবেন, শেষ। সাবজেক্টের পরে উইল, এরপরে ভার্ব। ওকে শিওর স্যার। সাবজেক্ট কি? আই। কে যাবে? আমি যাব, আই। আমি যাব। তারপরে আই গো, আমি যাই। তাহলে আই এর পরে কি দিতে বলছি? উইল নাকি ডু? কি দিতে বলছি? উইল। উইল, ভবিষ্যতের তাহলে ক্ষেত্রে উইল। আই উইল কাম নাকি আই উইল স্লিপ, কোনটা হবে? আই উইল গো। আই উইল গো, কারণ আমি যাব। তাহলে আই উইল গো। তাহলে আমি যাব, কোথায় যাব? কোথায় যাব? ঢাকা। অস্ট্রেলিয়া। ঢাকা। তাহলে ঢাকা একটা ঢাকা। জায়গার দিক, তাহলে দিক হইলে টু হয় নাকি ফ্রম হয়? টু। টু হয়। তাহলে আই উইল গো টু ঢাকা ঢাকা। টুমরো, কালকে, শেষ। এখন আমি ঢাকা যাব না, আই উইল নট গো, খালি উইলের লগে নট দিয়ে দিবেন, শেষ। আই উইল নট গো, আমি যাব না। আচ্ছা এরপর স্যার, প্রশ্ন এখানে করার আমি নিয়মটা কি? বলুন। এখানে উইলের ক্ষেত্রে মানে উইলের জায়গায় তুমি ওন টু দিতে পারি, তাই তো? আই ওয়ান্ট হ্যাঁ, উইল গো নট টু এর ঢাকা। জায়গায়, হ্যাঁ, উইল নট এর জায়গায় ওন্ট দিলে এটা স্মার্ট হয় অবশ্যই। হুম, এরপরে মনে করেন প্রশ্ন করবেন, প্রশ্ন করলে উইলটাকে ধরে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, শেষ। যে উইল ওকে। শ্রাবন্তী গো, শ্রাবন্তী কি যাবে? উইল শ্রাবন্তী গো, উইল আই গো, আমি কি যাব? উইল মেহেদি গো, মেহেদি কি যাবে? উইল ইউ লাভ মি, তুমি ভালোবাসবে? উইল ইউ ম্যারি মি, তুমি বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি, এই যে প্রপোজ করে না, দেখেন না? এই যে হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ নিয়ে বলে, তো বলে না, এই যে মনে করেন এটা ফুল, উইল ইউ ম্যারি মি, তো এটা তো এইভাবেই বলে, ঠিক আছে? তো সঠিক হইতে প্রপোজ করার চেষ্টা করবেন।
ডু দিয়ে প্রপোজ ওকে করবেন স্যার, না। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি ওকে, মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই পারছে, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই নাকি? নাকি কোনো স্যার সবাইকে তো লজ্জাপতি এমন প্রপোজ করা শিখিয়ে সাহসী দিলেন। কেউ আছে? উইল ইউ টেক দ্য কোর্স? মানে স্যার আমি বিদেশে কিছু দেশের স্যার প্রশ্ন এখানে যাও। স্যার আচ্ছা, এটা স্যার কেমন কথা? আমি কিছু বলতে পারি? হৃদয় খান অবশ্যই এটা বলেন। পাবলিকলি বলা হয়েছে। এটা কেমন কথা? এটা আপনার ক্লাস ভাইয়া, এটা আপনার ক্লাস। আপনি কেন, আপনি জি জি সারা জীবন বলতে অবশ্যই। পারবেন। আচ্ছা বলেন। জি জি বুঝতে পারছি। আমার একটু সমস্যা হচ্ছে যে মানে নাবোধক এটা এটা নিয়ে। ধন্যবাদ, সুন্দর কোশ্চেন। আপনি কি অক্সিলারি ভার্ব চিনছেন? হু আর অক্সিলারি ভার্বস চিনছেন বা হুইচ আর? জি আচ্ছা, অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, can, could, shall, should, will, would, may, might, must, have, has, had, এইগুলা নাকি গত ক্লাসে শিখেছিলাম জি, জি। নাকি? আচ্ছা, তাহলে কোন বাক্যকে নাবোধক করতে গেলে এই অক্সিলারির সাথে নট দিয়ে দেবেন, এ নটি নট, শেষ, নাবোধক হয়ে অক্সিলারির যাবে। সাথে নট দিয়ে দিবো। হ্যাঁ, যেমন আপনি বলেন আমাকে, যেমন আপনার নামটা কি? হৃদয়। জি জি হৃদয় আসতেছে, হৃদয় ইজ কামিং, কথাটা চলমান, তাই আমি অ্যামিজার দিছি, হৃদয়ের পরে ইজ হয়, কামের সাথে কামিং দিছি। কেন? কারণ হৃদয় ইজ কাম, এটা ভুল। কারণ আমাদের স্ট্রাকচারে আছে, আজকে ভাই শিখাইছে অ্যামিজারের পরে আইএনজি হয়, তাহলে হৃদয় ইজ কাম নাকি? হৃদয় জি ইজ কাম, কাম। তাই না? কি কই, আপনার মাথা কি ঠিক আছে? হৃদয় কামিং হৃদয় স্যার, কামিং হবে, কামিং হৃদয় আইএনজি যোগ কামিং হবে হবে। তো, চলমান না, চলমান তো আইএনজি যোগ হবে স্যার। ওই তাহলে হৃদয় তাল মানে কি দিবেন না। স্যার? ব্রেনকে আর মুখকে যখন আপনি এক করতে পারেন, তখন আপনি ম্যাচিউর হবেন, এটা ভালো শিক্ষিত মানুষ এবং ভালো ইংলিশ পারবেন। ব্রেনে ঠিকই বলতেছেন যে জি ভাই চলমান আইএনজি, জি ভাই চলমান, কিন্তু মুখ দিয়ে বলতেছেন হৃদয় ইজ কাম। হ্যাঁ হ্যাঁ চলমান আইএনজি, হৃদয় ইজ কাম। তো ব্রেনটাকে আর মুখটাকে এক করেন, যে কামিং, এটা মুখে বলছি, ব্রেনে নিছি কামিং। ওকে ভাইয়া, মাইন্ড করবেন না, ঠিক আছে? তাহলে হৃদয় ইজ না, কামিং, না, হৃদয় আমি তো আসতেছে। সেখানেই আছি। হ্যাঁ, হৃদয় আসতেছে না, এই তো কথাটা নাবোধক হয়ে গেছে। এখন কি করব ভাই? আমার তো নাবোধক সমস্যা। আপনি করবেন কি, ওই হ্যাবোধক বাক্যটা লিখবেন খাতায়, লিখিয়া ওই অক্সিলারি লগে নট দিয়ে দেবেন, শেষ। হৃদয় ইজ নট কামিং, হৃদয় অক্সিলারির আসতেছে সাথে না, নট বসাই দিলে হবে। নাবোধক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অক্সিলারি সারা জীবন নট দিবেন না। অক্সিলারি সাথে নট হবে যদি না। কোনো না, যদি কোনো বাক্য অক্সিলারি না থাকে, ধরে একটা ধার করে আনবেন, কিন্তু কাউরে আনতে পারবেন না আপনি। মানে নেগেটিভ কথা না বলি, আপনি আপনার ডু আর ডাসকেই আনতে হবে যদি কোনো অক্সিলারি না থাকে। যেমন অক্সিলারি না আই, থাকলে ডু আর যেমন হ্যাঁ, যেমন মেহেদি বা হৃদয় যায় বা আমি যাই, আই গো। আল্লাহ, এখানে তো অক্সিলারি নাই ভাইয়া। আপনি বললেন অক্সিলারির সাথে নট দিতে হবে, তাহলে আই গো, আমি যাই, এখানে অক্সিলারি কই? তাহলে আই ডু নট গো, ডুটা ধার করে আনছি, নট দিতেছি, আই ডু নট গো, আমি যাই না, ঠিক আছে? কিন্তু হৃদয় যদি হয়, হৃদয়, হ্যাঁ 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 হ্যাঁ, হৃদয়, মেহেদি, হি, সি, এগুলো পরে হবে ডাস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হৃদয় আসে না, হৃদয় ডাজেন্ট কাম, হৃদয় ক্লাস করে না, তাহলে হৃদয় ডাজেন্ট হবে, ঠিক আছে? জি জি এখন অক্সিলারি নাই দেখে এটা আনতে হচ্ছে। জি জি ভাইয়া, ডু বা ডাস, আর পাস্ট জি টেন্সে জি ডিড। ক্লিয়ার আপনি? জি জি ওকে, অনেক ধন্যবাদ ভাইয়া। প্রশ্ন করছেন, শিখে পাচ্ছেন। আজ মনের ভিতর প্রশ্ন রাখতেন না, জেন দেখিতে আপনি নাবোধক করতে ভাইয়া শিখাইলো, না বোধক তো শিখছি, সব ক্লাস রেকর্ড করা আছে, দেখ মনে শেষ। আরে এই ভাই জন্যই আমাকে তো বলেন। ভয় দূর করে আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছে অনেক সাহস নিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, সাহস করলে আপনি মনে করেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি অনেক দূর যাইতে পারবেন। আচ্ছা বলেন, আর কেউ আছে আমার কিনা? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, জি, তামান্না অবশ্যই। আক্তার আছে, তামান্না আক্তার জিজ্ঞেস করেন তো তার কোনো প্রশ্ন আছে কিনা। আমার না আপু, কোনো প্রশ্ন আছে কিনা? তারপরে রাব্বি, রাব্বি ভাইয়া। আসাদুল ভাই, যারা, যারা আপু, যারা আপু, ক্যান ইউ হিয়ার মি? ডোন্ট ইউ হ্যাভ এনি কোশ্চেন? তোমার কি কোনো প্রশ্ন নাই? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ আস্ক মি, দয়া করে প্রশ্ন করেন। আই উইল বি হ্যাপি, আমি হ্যাপি হব। স্যার আমার বলেন। স্যার আমার হ্যাঁ বোধক যে এটা আছে, এটা আমাকে একটু একবার বুঝিয়ে দেন। আচ্ছা,
এই দুনিয়ায় সবকিছুই হ্যাঁ বোধক, এক কথায় শেষ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এই যে আমি এতক্ষণ যাতে কথা বলছি, আমি যাই হ্যাঁ বোধক, আমি খাই হ্যাঁ বোধক, সবকিছু হ্যাঁ বোধক। যদি কোথাও নট না থাকে ওটা হ্যাঁ বোধক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখবেন। আই গো আমি যাই, আই কাম আমি আসি, আই ডু আমি করি, আই স্লিপ আমি ঘুমাই, আই প্লে আমি খেলা করি, এগুলা ভার্ব দিয়ে আপনি হ্যাঁ, ভার্বের সঙ্গে সাবজেক্টের পরে ভার্ব এস দিয়ে বা দিবেন। ইয়ে যোগ করে যে সিঙ্গুলার যেটা হয় আমি ওইটার হি বা কথা সি হলে, বলছি। হি বা সি হলে, হি বা সি হলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি পাগল নাকি? ক্লাসে আছি, কল দিচ্ছে। আজব আজব আজব। নাইমুল ভাই ক্লাস শেষ করেন। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। এখানে কি কেউ আছেন যে আর প্রশ্ন করবেন? আমার মনে হয় কেউ নেই। আমিনুল হোসেন জাহিদ ভাই আছেন? জি ভাইয়া আমি স্যার, আছি। হ্যাঁ 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 স্যার আপনি জি। স্যার আপনি আজকে ক্লাসে আপনার স্টুডেন্ট যারা আছে মানে আপনার যারা আছে তাদের উদ্দেশ্যে এবং আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলে আজকে ক্লাসটা শেষ করে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। আর ক্লাসের ভিতরে আমাদের প্রথমত ফার্স্ট অফ অল পার্টিসিপেন্ট ছিল হলো যে 40 জনের মতো, 40-42 জনের মতো। দেখেন শেষ পর্যন্ত কিন্তু 25 জন টিকে গেছে। তো এইটাই আসলে প্রমাণ হয় যে একটা সেক্টরে অনেক মানুষই কিন্তু যায় হ্যাঁ সফল হওয়ার জন্য, বাট সফলতা এমন একটা জিনিস সবাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। সো আপনারা খুবই লাকি যে আপনারা শেষ পর্যন্ত ছিলেন এবং স্যারের সাথে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেছেন, যেটা না বুঝেছেন জিজ্ঞেস করেছেন। তো আমাদের আগামী ক্লাসগুলি কালকে আমাদের ক্লাস তো নাইমুল ভাই ক্যানভা ডিজাইন নাকি? রুটিনে তো ছিল এফএম মিটআপ মিরাজ স্যার। আচ্ছা আচ্ছা কালকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং ক্লাসটি নেবেন আমাদের সকলের লিডার এবং মেন্টর, ফিউচার আইটি ইনস্টিটিউটের মার্কেটিং অফিসার। তো আপনারা কেউ ক্লাসটা মিস করবেন না। আপনাদের ফোনে চার্জ দেওয়া, নেট সমস্যা, যে কোনো প্রবলেম থাকে সব প্রবলেমগুলি আপনার জায়গা থেকে আপনি সলভ করে খুব যথাসময়ে আপনারা উপস্থিত থাকবেন এবং ক্লাসটা উপভোগ করবেন। কারণ কালকের ক্লাসটা এমন একটা ক্লাস আপনাদের জন্য হতে যাচ্ছে যে আপনারা আমাদের এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে শুরু করেছেন, এইটার পাশাপাশি আপনার যে সামনের দিনগুলিতে আরো যে আদার্স যে বিষয়গুলি থাকবে আপনার আর্নিং বা আপনার অন্যান্য বিষয়গুলির জন্য, সেই বিষয়ে আমাদের এইচ এম মিরাজ মাহমুদ স্যার কিন্তু কালকে ক্লাসটা নেবেন। আপনারা অবশ্যই কেউ ক্লাসটা মিস করবেন না এবং ফুল টাইম ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে নাইমুল ভাই আমি শেষ করে দিচ্ছি, আপনি রেকর্ডিং অফ করছেন তো? অসংখ্য ধন্যবাদ নাইমুল ভাই এবং আমিনুল